ভবিষ্যৎ কৃষিবিদ যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কাঙ্ক্ষিত সিটের জন্য প্রচুর পরিমাণ পড়াশোনা করছো, তাদেরকে আবারও সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই যে পদচারণা, তোমাদের কৃষিগুচ্ছের জন্য যে ডেডিকেটেড পড়াশোনা করছো, তারই সহযোগিতা হিসেবে সুজিত স্পেশাল ব্যাচ যে কোশ্চেন সলভিং ক্লাসগুলো দিচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নেব হচ্ছে জিএসটি এগ্রি ম্যাথ কোশ্চেন সলভ 2019-20 সেশনের। অর্থাৎ 2019-20 সেশনে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো আসছিল, মানে এগ্রি জিএসটি প্রথম বছর যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো সলভিংটা আমরা দেখব। প্রথম কোশ্চেন বলছে 2x + 3y + 6 = 0 রেখার উপর লম্ব রেখার ঢাল। রেখার উপর লম্ব রেখার ঢাল অনেকভাবে বের করা যায়, সিম্পল কোশ্চেন। হ্যাঁ, তো সিম্পল এর যদি ঢাল বের করি, আমরা ঢাল সমান জানি কি, ঢাল সমান -x এর সহগ বাই y এর সহগ, তার মানে -2/3। আবার লম্ব রেখা মানে কি, ঢাল দ্বারা গুণফল কত হতে হবে, -1। তাহলে m1 এর মান যদি -2/3 × m2, তাহলে m2 = কত হবে, 3/2। ওই রেখার লম্ব রেখার ঢাল হবে 3/2। এভাবে আমরা বের করতে পারি। হ্যাঁ, মুখে মুখেও বলতে পারি যে ঢাল যেহেতু -2/3, তাহলে গুণফল তো মাইনাস হতে হবে, তার মানে অবশ্যই আরেকটা কি হবে, প্লাস মান হবে 3/2, উল্টাচ্ছে। এটা একটা প্রসেস। অথবা এই রেখার লম্ব বের করে, এই রেখার লম্ব বের করে ঢাল বের করতাম। লম্ব বের করলে কি হতো, 3x - 2y + সামথিং। তো এখান থেকে ঢাল বের করলে -x এর সহগ মানে 3 বাই -2, তার মানে 3/2। যে কোনোভাবেই তুমি মান বের করলেই হবে, একেবারে সিম্পল কোশ্চেন। একটা রেখা লম্ব রেখার ঢাল বের করতে বলছিল। ওকে, আশা করি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। পরটা দেখি, এত রেখাটি x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে সেট করলে a b এর দৈর্ঘ্য কত? হ্যাঁ, খণ্ডিত অংশের সরলরেখা সমীকরণ। এই যে x অক্ষকে, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। x অক্ষকে a বিন্দুতে সেট করবে আর y অক্ষকে b বিন্দুতে সেট করবে। এই বিন্দুর স্থানাঙ্ক কত, a0, এই বিন্দুর স্থানাঙ্ক কত, 0b। এটা আমরা জানি। এখন এই ইকুয়েশনটা আগে সাইজ করতে হবে। হ্যাঁ, অত লাগবে না, জাস্ট চিত্রটা আঁকলাম। এই খণ্ডিত অংশের সমীকরণ নির্ণয় করতে গেলে প্রথম শর্ত হচ্ছে রাইট সাইডে 1 রাখতে হবে। বলো তো ভাই, রাইট সাইডে কত রাখতে হবে, 1 রাখতে হবে। এই 1 রাখার জন্য এখানে যে ডিজিটই থাক সেটা দ্বারা ভাগ করবো। তাহলে 12 দ্বারা ভাগ করলে ইকুয়েশনটা দাঁড়ায় x/4 + y/3 = 1। এখন বলছে এ বি এর দৈর্ঘ্য কত, এই যে এ আর বি এর দৈর্ঘ্য কত। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটার দৈর্ঘ্য, এটা সমকোণী ত্রিভুজ, তো এটার দৈর্ঘ্য কি, √a² + b²। এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য কি হবে, √a² + b²। তাহলে 4² + 3², আলটিমেটলি 25 মানে 5। দৈর্ঘ্যটা হচ্ছে 5। ঠিক আছে, এবি এর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। পরের কোশ্চেন, y = x এবং 2x + 1 রেখাটার অন্তর্ভুক্ত কোনটি? রেখাটার অন্তর্ভুক্ত কোণ কত? y সমান x, তার মানে কি, y সমান 1 × x। m এর মান কত, m এর মান হচ্ছে 1, এটা হচ্ছে m এর মান কত, 1। তো m এর মান 1 মানে কি, ঢাল m = tan θ। তো tan কত, tan ইনভার্স 1 হবে কত ডিগ্রির জন্য? হ্যাঁ, m = কি, tan θ। তো θ = tan ইনভার্স 1, তার মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি। থিটার মান হবে 45 ডিগ্রি। আবার এখানে বলছে 2x + 1 = 0 আর x = কত, -½ x = -½ তাহলে আমি সরলরেখা আঁকার চেষ্টা করি। ধরে নিলাম এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। ঠিক আছে, ধরে নিলাম এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। একটু বেশি হয়ে গেছে, আমার আঁকা ঠিক হয় না, আর দ্রুত আঁকছে আরও ঠিক হবে না। এখন বলছে x = -½ মানে কি,
নিশ্চয়ই y অক্ষের সমান্তর রেখার সমীকরণ। x সমান ধ্রুবপদ, x সমান কোনো মান থাকলে সেটা y অক্ষের সমান্তর রেখার সমীকরণ। এটা y এর সমান্তর রেখার সমীকরণ, এই যে -1/2 এটা। তাহলে দেখো এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এখানে কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ। তাহলে এই রেখা আর এই রেখাতে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এই দুইটা রেখা মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ দেখো একটা বিষয় খেয়াল করছো, দেখো প্রথম কোশ্চেনটা সরলরেখা, দ্বিতীয় কোশ্চেনটা সরলরেখা, তৃতীয় কোশ্চেনটা সরলরেখা। তার মানে কৃষিগুচ্ছ থেকে সরলরেখার কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সরলরেখা প্রত্যেকবার দুটো করে মিনিমাম কোশ্চেন থাকে সরলরেখার অংশ থেকে। তো সরলরেখা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অধ্যায় ধরে ধরেও সরলরেখার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আবার অন্যান্য ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখতে চাইলে দেখে নিও। ওকে, পরের কোশ্চেন, y সমান x প্লাস 1/x এর সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে ঢাল বের করতে হয়, dy/dx বের করতে হয়। তাহলে এটা ঢাল বের করা মানে একবার অন্তরীকরণ করা। তার x এর সাপেক্ষে x এ করলে 1, এটা হচ্ছে -1/x²। 1/x অন্তরীকরণ করলে -1/x²। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের করার ক্ষেত্রে আমরা কি করব? যে সমীকরণটা দেওয়া থাকবে তাকে একবার অন্তরীকরণ করে ঢাল বের করব। সেই ঢাল = 0 বসাবো। একবার অন্তরীকরণ করব, সেটা সমান কত বসাবো? 0 বসাবো। বসাইলে x এর দুইটা মান পাবো, x এর দুইটা মান পাবো। এই দুইটা মানের ভিতরে ছোট মানের জন্য গুরু মান আর বড় মানের জন্য লঘু মান পাবো। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x² = 1 আর x = কি +-1, +-1। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন মান চেয়েছে, তার মানে +1 এর জন্য সর্বনিম্ন মান আর -1 এর জন্য সর্বোচ্চ মান। তাহলে +1টা এই সমীকরণে বসাই, এই সমীকরণে বসালে তাহলে 1 + 1/1, তার মানে 2 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে 2। এই সমীকরণের সর্বনিম্ন মান হচ্ছে 2। ঠিক আছে, আমি লঘিষ্ঠ এবং গরিষ্ঠ বা সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে বের করব আমি আবার বলি, রিভিউ করি। যে সমীকরণটা দেওয়া থাকবে তাকে প্রথমে একবার অন্তরীকরণ করব, সেটা সমান 0 বসাবো। বসাইলে ক্যালকুলেশন করে x এর দুইটা মান পাবো। এই দুইটা মানের ভিতরে বড় মানের জন্য কি লঘু মান, উল্টা কথা, বড় মানের জন্য লঘু মান পাওয়া যাবে আর ছোট মানের জন্য গুরু মান পাওয়া যাবে। এই যে তাহলে এখানে দেখো এই বড় মানের জন্য কি লঘু মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, আর এই ছোট মানের জন্য গুরু মান পাওয়া যাবে বা বড় মান পাওয়া যাবে। এটা বসাই দেবো। পরের কোশ্চেন আসো, x² - 5x + c সমীকরণের একটি মূল 4 হলে c এর মান কত? আচ্ছা, একটা মূল 4 হলে অপর মূলটি কত সেটা কিন্তু জিজ্ঞাসা করিনি, করলে অন্য ম্যানুয়ালি করে দিলে হতো। বলেছে সমীকরণের একটি মূল 4 হলে c এর মান কত? দেখো এখানে x চলক, সেখানে মূলটা দিয়ে আছে 4, c এর মান জিজ্ঞাসা করছে। তাহলে ওই একটি মূল 4 এই সমীকরণে বসা দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো। তাহলে যেখানে চলক পাবো সেখানে মূলটা বসে দেবো, 4² - 5 × 4 + c = 0। তাহলে 16 - 20 + c = 0 আর c = এটা হচ্ছে -4, এর পাশে গেলে হচ্ছে +4, সরি রাইট সাইডে গেলে +4। তাহলে c এর মান কত হবে? +4। ঠিক আছে, 16 - 20 তো -4, c = +4 হবে। তাহলে সমীকরণের একটি মূল 4 দেওয়া আছে, c এর মান কত? একটি মূল দেওয়া আছে যেহেতু এই সমীকরণের উপরে ওই মূলটা বসায় দিয়েছি, আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি। পরের কোশ্চেন, কোন শর্তে এত রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা? কোন শর্তে এই সমীকরণটি পূর্ণবর্গ সংখ্যা? তো রাশিটা পূর্ণবর্গ সংখ্যা বা মূল সংখ্যান্ত যে কোনো কিছুই বের করতে গেলে আমরা প্রথমত নিশ্চয়কের মান বের করি। নিশ্চয়কের মান বের করে দেখি সেটা যদি 0 সমান হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা।
তাহলে নিশ্চক কি বি স্কোয়ার মাইনাস 4ac কে নিশ্চক বলে, এখানে বি মাইনাস 4ac এটাকে কি বলে নিশ্চক। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। এই শর্তে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন শর্তে? বি স্কোয়ার সমান 4ac শর্তে রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কৃষিগুচ্ছের জন্য বহুপদী এবং বহুপদী সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বহুপদী সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং বহুপদী সমীকরণের যতগুলো টপিকস আছে সব টপিকস থেকেই কোশ্চেন কিন্তু হয় না, মাত্র হাতে গোনা 4 থেকে 5টা টপিকস থেকে কোশ্চেন হয়। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে প্রথমে নিশ্চয়ক সংক্রান্ত, আরেকটা দেওয়া আছে যে মূল বের করে নিতে হয়, সমীকরণের মূল দেয় আলফা বিটা ধরতে হয়, আলফা প্লাস বিটা বের করে নিতে হয় আলফা বিটা। এই দুইটা টাইপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তোমরা এখানে বহুপদী সমীকরণটা অধ্যায় ধরে তোমরা একটু প্র্যাকটিস করে নিও, অথবা আমার বহুপদী সমীকরণে যাবৎকালে গত 10-15 বছর এগ্রি জিএসটিতে যে কোশ্চেন আসছে, হ্যাঁ মানে যত এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় সে রিলেটেড একটা সলভিং ক্লাস আছে, তো সেটা দেখে নিলেও আশা করি তোমাদের বহুপদী সমীকরণটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এগ্রি জিএসটিতে এই অধ্যায় থেকে ভালো করতে পারবা। ওটা আসো, এত সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখাটি কি হবে? হ্যাঁ, এটাও সরলরেখা স্থানাঙ্ক অংশ থেকে আসছে। দেখো তো, আমরা জানি কার্টেসীয় স্থানাঙ্ক কি xy, কার্টেসীয় স্থানাঙ্কটা xy দ্বারা প্রকাশ করা হয়, পোলার স্থানাঙ্ক r এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন সমীকরণটা কি নির্দেশ করবে সেটা নির্ধারণ করতে হলে অবশ্যই কার্টেসীয় ফরম্যাটে সমীকরণটা কনভার্ট করে ফেলতে হবে, অবশ্যই কার্টেসীয় সমীকরণটা কনভার্ট করতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে সমীকরণটা কার্টেসীয়তে কনভার্ট করে ফেলা। কার্টেসীয়তে কনভার্ট করা মানে এক্স এবং ওয়াই আকারে মান থাকবে, আর এবং থিটা আকারে কোনো মান থাকতে পারবে না। এখানে এক্স ইকুয়াল টু আর কস থিটা, কস স্কোয়ার আছে, তাহলে এই আরটা একটু সাইজ করে নিই, আর দ্বারা গুণ করে দিয়ে আমি, তাহলে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর কস থিটা মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, আমি টোটাল সমীকরণকে আর দ্বারা গুণ করে দিয়েছি, মানে দুই পাশে আমি আর দ্বারা গুণ করছি এমন কিছু। তাহলে এক্স ইকুয়াল টু, আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, আর আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের সবার জানা আছে। তাহলে এখানে আর কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারি, আর কস থিটার পরিবর্তে এক্স লিখতে পারি, তার স্কোয়ার আছে, তার মানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস আর কস থিটার পরিবর্তে আবার আমরা লিখতে পারি এক্স, আর আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে আর স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, সরি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এটা দেখেই বলে দিতে পারছে এটা পরাবৃত্তের সমীকরণ। এটা যদি আরেকটু সাইজ করে লিখি 4 × 1/4 × x, এত সাইজ করাও তো লাগে না। আমরা জানি একটা চলকের উপর স্কোয়ার হলে সমীকরণটা কি নির্দেশ করে? পরাবৃত্ত নির্দেশ করে। যেহেতু একটা চলকের উপর স্কোয়ার, তাহলে সমীকরণটা অবশ্যই পরাবৃত্তের সমীকরণ হবে। কয়টা দেখি, পরাবৃত্তের উপকেন্দ্র কোনটি? এই পরাবৃত্ত সমীকরণ দেওয়া আছে, তার উপকেন্দ্র কোনটি? উপকেন্দ্র বের করতে হবে। আচ্ছা, ইকুয়েশনটা প্রথমত সাইজ করে নিতে হবে। 5y² - 2x = 0। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যার উপর স্কোয়ার থাকবে সেই টার্মটা আমরা লেফট সাইডে রাখবো, বাকি সকল টার্মটাকে রাইট সাইডে রেখে দেবো। তাহলে y² = 2xটা আগে নিলাম, 5y² = 2x, আর y² = 2/5 × x। আমার টার্গেট কি এখানে 4x করা, তাহলে y² = 4 × 2/4 দ্বারা গুণ করলে 20 × x, তার মানে 4 × 1/10x। উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে a, 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে a, 0। তাহলে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে x এর মান, x = a, না বসে কত বসবে 1/,
1/10 আর y ইকুয়াল টু কত বসবে 0 বসবে ঠিক আছে আর স্থানাঙ্ক 1/10, 0 1/10, 0 অনেক বড় করে দিলাম একবার দ্বিতীয় লাইনেই চোখের দেখে অ্যান্সারটা করতে পারবা তোমরা সবার জ্ঞানার্থে আমি একেবারে বড় করে দিলাম পরে কোশ্চেন fx ইকুয়াল টু এত সমীকরণ হলে fx এর গরিষ্ঠ মান কত গরিষ্ঠ মান জিজ্ঞাসা করছে বড় মান জিজ্ঞাসা করছে তাহলে লঘিষ্ঠ বা গরিষ্ঠ মানের ক্ষেত্রে কিছুক্ষণ আগেও একটা প্র্যাকটিস করালাম সেই নিয়ম একই এই সমীকরণটাকে প্রথমে একবার অন্তরীকরণ করব সেটা সমান 0 বসাবো বসাইলে x এর যে দুইটা মান পাবো তার ভিতরে ছোট মানের জন্য আমরা গরিষ্ঠ মান পাবো তাহলে ছোট মানটা মূল সমীকরণে বসাবো এটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ করলে দাঁড়াবে এখন আমরা সেই কাজটা করি f প্রাইম x একবার অন্তরীকরণ করি করলে 3x² - 6x হবে ঠিক আছে এটা সমান আমি কত লিখবো এটা সমান 0 লিখবো এখান থেকে আমি কমন নেব হচ্ছে 3x কমন নিলে x - 2 = 0 আর এখানে x = 0,2 x = 0,2 এখন এই ছোট মানের জন্য এটা ছোট মানের জন্য গরিষ্ঠ মান পাবো আর বড় মানের জন্য লঘিষ্ঠ মান পাবো ঠিক আছে লঘিষ্ঠ মান পাবো এখন চেয়েছে গরিষ্ঠ মান তাহলে গরিষ্ঠ মান ছোট মানের জন্য এই ছোট মান কত 0 0টা এই সমীকরণে বসায় তাহলে এখানে 0 বসালে 0 এখানে 0 থাকে আছে 5 তাহলে এই সমীকরণের গরিষ্ঠ মান কত 5 এই সমীকরণের গরিষ্ঠ মান হলো 5 ওকে এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত স্পর্শকের ঢাল চেয়েছে ঢাল মানে একবার অন্তরীকরণ করা তাহলে এই সমীকরণটাকে আমরা একবার অন্তরীকরণ করে দেব আমি যদি এক পাশে নিয়ে আসি y² - 4x = 0 যখন x এবং y দুইটাই চলক রূপে কাজ করে তখন তার নাম হয় অব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ হচ্ছে -x এর সাপেক্ষে অন্তরীকরণ যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ তখন চলকটা হচ্ছে x আর বাকি সব কিছু ধ্রুবপদ বাই y সাপেক্ষে অন্তরীকরণ যখন y সাপেক্ষে অন্তরীকরণ তখন শুধুমাত্র yটাই চলক বাকি সব ধ্রুবপদ তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y তো ধ্রুবপদ 0 এটার অন্তরীকরণ করলে -4 -4 নিচে কার সাপেক্ষে y সাপেক্ষে y সাপেক্ষে y² করলে কত 2y y সাপেক্ষে x তো ধ্রুবপদ তার মানে দাঁড়ালো কত তাহলে হচ্ছে 2/y এখন কোন বিন্দুতে 2√2 বিন্দুতে যেখানে x পাবো সেখানে 2 বসাবো যেখানে y পাবো সেখানে আমি বসাবো 2√2 তাহলে এখানে 2/2√2 আলটিমেটলি 1/√2 বি অপশন রাইট অ্যান্সার বি অপশনটা রাইট অ্যান্সার কোশ্চেনে পরের কোশ্চেন দুটি সমান বলের লব্ধি দুটি সমান বল তার মানে পি কিউ সমান হ্যাঁ পি কিউ সমান এদের গুণফলের বর্গমূল হলে লব্ধিটা হবে এদের গুণফলের বর্গমূল হলে বলদের অন্তর্ভুক্ত কোণ কত লব্ধি 8টা হবে বা 8টা হবে কি এদের গুণফল তার মানে পি কিউ সমান তার মানে পি ইন্টু পি তাদের গুণফলের বর্গমূল গুণফল করলাম তার বর্গমূল আলটিমেটলি পি এই না তার মানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর সমান লব্ধির মানটা কি পি আর কিউ এর সমান না তো পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হয় যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা একটু কনফিউশন করার চেষ্টা করছে কোশ্চেনটা ভালো করে পড়লে কোনো অসুবিধা নেই বলছে দুটি সমান বল মানে পি কিউ সমান লব্ধিটা হবে এদের গুণফলের বর্গমূল মানে পি আর পি গুণ করলাম পি কিউ দুটো যেহেতু সমান পি পি তাদের বর্গমূল এটা সেখান থেকে আমরা দেখলাম আর এর মানটা হচ্ছে পি এর সমান তার মানে তিনটাই সমান পি কিউ আর পরস্পর সমান আর যখন তিনটাই সমান হয় মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি প্রায় কোশ্চেনটা আসে ঠিক আছে বলা যায় এই 120 ডিগ্রি জিএসটি ডিগ্রির জন্য একটা কমন অ্যান্সার প্রত্যেক বছর থেকে হয় ফিজিক্স থেকে না ম্যাথ থেকে আসছে পরের কোশ্চেন বলছে সাইন স্কয়ার
π/4 মাইনাস এ, এটাকে আমি কনভার্ট করে লিখতে পারি cos ইন্টু cos π/2 মাইনাস π/4 প্লাস এ তার হোল স্কয়ার। ঠিক আছে, কিভাবে লিখলাম আমি দেখো তো। তো সাইন স্কয়ার π/4 মাইনাস এ, এখানে দেখো আমি স্কয়ারটাকে টোটাল ফাংশনের স্কয়ার, তার মানে এখানে আমি দিতে পারি এই সাইনকে কজে কনভার্ট করি। দেখো এটা যদি আমি লিখি π/2 মানে বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে cos চেঞ্জ হয়ে কি হবে, সাইন চেঞ্জ হবে। তাহলে সাইন লিখলাম, আর এখানে কি আছে π/4 প্লাস এ বসে যাবে। ঠিক আছে, তো অল কোয়াড্রেন্টের ঘরে তাই প্লাস এসে, তার মানে এই লাইন থেকে আমার এই লাইন লেখা ঠিক আছে। এখন এখান থেকে আমি দেখি cos স্কয়ার লিখে দিলাম, cos স্কয়ার ব্র্যাকেট দরকার নেই, cos এই স্কয়ারটা লিখে দিলাম। π/2 মাইনাস, এটা যদি আমি একবারে না লিখি ভেঙে লিখি, তাহলে π/4 মাইনাস এ। ঠিক আছে, আবার লিখি সাইন স্কয়ার π/4 মাইনাস এ প্লাস cos স্কয়ার π/2 মাইনাস π/4, তার মানে আলটিমেটলি হয় কত, π/4 মাইনাস এ। দেখো তো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত লিখতে পারি, 1। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন। রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন, যার মান 1। পরের কোশ্চেন আসছে বিন্যাস থেকে। np4 = 6 × np3 হলে n এর মান কত। হ্যাঁ, n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু বিন্যাস করার ক্ষেত্রে np4 = আমরা লিখতে পারি লিখতে পারি এটা হচ্ছে n সংখ্যক পদ হতে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করা। তাহলে দেখো r সংখ্যক পদকে r শুরু কোথা থেকে, n থেকে, এটা সমান আমরা লিখতে পারি পদ হবে 4টা, শুরু হবে n থেকে এবং এক এক করে কমবে। তাহলে লিখতে পারি কি n × n-1 × n-2 × n-3, কারণ আমার টার্গেট কি, r এর মান হচ্ছে 4, 4টা পদ হবে, 1টা 2টা 3টা 4টা কত থেকে শুরু হবে, n থেকে শুরু হবে, তাহলে n থেকে শুরু হবে এবং এক এক করে কমবে, n × n-1 n-2 n-3। পরেরটার ক্ষেত্রেও তাই 6 ধ্রুবপদ রাখলাম। np3 মানে পদটা n থেকে শুরু হবে, 3টা পদ হবে, এক এক করে ছোট হবে, n × n-1 × n-2। তাহলে কাটাকাটি করি, n-1 n-2 কেটে যাবে, n-1 n-2 কাটা যাবে, তাহলে থাকবে কি n-3 = 6 আর n = 9। n = 9, n এর মান কত হবে, n এর মান হবে 9। রাইট অ্যান্সার হচ্ছে এ অপশন। বিন্যাস থেকে কোশ্চেনটা আসছিল, তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেনটা। পরের কোশ্চেন, এটা সমাবেশ থেকে এসেছে। 10 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। হ্যাঁ, কর্ণের সংখ্যা সূত্র হচ্ছে nc2 - n। কর্ণের সংখ্যার সূত্র আছে nc2 - n। আচ্ছা, একটা চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ, এটা একটা কর্ণ হয়, এটা একটা কর্ণ হয়। এটা যদি কর্ণ হয় তাহলে 4টা বাহুর ক্ষেত্রে কয়টা, 4c2 হবে, আবার -n, একটা কমনের ক্ষেত্রে n দ্বারা ভাগ। তাহলে এখানে 10 বাহু বিশিষ্ট 10c2 - 10, এটা ক্যালকুলেশন করব। পদ হবে কয়টা, পদ হবে হচ্ছে 2টা, 10 থেকে শুরু হবে, তাহলে 10 - 1 মানে 9 বাই কত, 2। ফ্যাক্টরিয়াল 8 দ্বারা ভাগ, এই কম্বিনেশনের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল 8 দ্বারা ভাগ মানে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, 2 × 1 -10। তাহলে এখানে দেখো তো এখানে কাটাকাটি করলে 5 × 5 = 45, 45 থেকে 10 বাদ দিলে 35টি।
কর্ণের সংখ্যা হবে কতটি? 35টি। কর্ণের সংখ্যা হবে 35টি। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? বহুভুজের কর্ণের সংখ্যা nc2 - n। বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে nc2 - n। ওকে, nc2 - n। পাটা একটি প্রক্ষেপকের আণবিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। আণবিক পাল্লাটা হবে সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। নিক্ষেপণ কোণ কত? আমরা জানি tan θ = 4h/r। ঠিক আছে, দুইটা সূত্র কম্বিনেশন করে এভাবে আমরা লিখতে পারি tan θ = 4h/r। h কি? সর্বাধিক উচ্চতা, আর কি? আণবিক পাল্লা। এখানে বলছে আণবিক পাল্লাটা এর সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। সর্বোচ্চ উচ্চতা যদি h হয় তো তার কত গুণ? 4 গুণ। তাহলে 4h আর এখানে কত? 4h কাটাকাটি হয়ে 1 হয়। tan θ = 1 হলে θ = কত ডিগ্রি? 45 ডিগ্রি। θ = 45 ডিগ্রি। পরের কোশ্চেন, বাস্তব সংখ্যা ও অসমত অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে ছিল। y = f(x) = 4x - 7/2x - 4 হলে f(y) এর মান কত? এখানে আছে f(x) সমান এইটা, তাহলে f(y) যেখানে x পাবো সেখানে আমি ওই yটা বসাবো। ঠিক আছে, সেখানে কি y বসাবো। y বলতে কি? y বলতে এই টার্ম না, y বলতে আবার এই টার্ম না। ভালো করে আবার খেয়াল করো, f(x) সমান এটা f(y), তাহলে f(x) এর জায়গায় আমি কি বসাবো? f(y), যেখানে x পাবো সেখানে y বসাবো। y বলতে আবার কোনটা? এটা। তাহলে ইকুয়েশনটা আমি লিখতে পারি 4 × 4x - 7/2x - 4 - 7। দেখো যেখানে x পাইছি সেখানে আবার এই টার্মটা টোটাল লিখছি। নিচের ক্ষেত্রে তাই 2 × 4x - 7/2x - 4 - 4। লসাগু করি, এটা লসাগু করলে 2x - 4 হবে। আচ্ছা, একটু কেটে দিই, এটা কাটি 2 দ্বারা, তাহলে কত হবে? 4 দুগুণে 8x - 7 দুগুণে 14। এটা গুণ করলে -7 দুগুণে 14x -+ 28। নিচেই তাই, নিচেই 2x - 4 লসাগু, এই 2x - 4 লসাগু এখানেও তাই, এখানে লিখিনি। হ্যাঁ, তো এখানে কি আসবে? 4x - 7 আর 4 দ্বারা গুণ করি, তাহলে -8x - +16। এটা ক্যালকুলেশন করে নিলে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবা। পরের কোশ্চেন বলছে s = x belongs to r, মানে x এর মান হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, -1 <= x <3 হলে সেটা s এর ঊর্ধ্ব সীমা কত? ঊর্ধ্ব সীমা হচ্ছে সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ মান। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ঊর্ধ্ব সীমার মান হচ্ছে 3, x এর মান 3 থেকে ছোট অথবা 3, তার মানে সর্বোচ্চ মান হচ্ছে 3 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। যদি নিম্ন সীমা জিজ্ঞাসা করতো তাহলে অ্যান্সার হতো -1, আর ঊর্ধ্ব সীমা জিজ্ঞাসা করছে তাহলে অ্যান্সার হবে 3। একটা সমীকরণের সর্বোচ্চ মান হচ্ছে ঊর্ধ্ব সীমা আর সর্বনিম্ন মান হচ্ছে নিম্ন সীমা। তো এই কোশ্চেনের ডেটা অনুসারে ঊর্ধ্ব সীমা হচ্ছে 3। পরের কোশ্চেনটা আসছে জটিল সংখ্যা থেকে। 2 + 3i/2 - i = a + ib হলে a ও b বাস্তব সংখ্যা হয়, তবে b এর মান কত? দেখো এই টার্ম সমান এই টার্ম দেওয়া আছে, সমান আছে, তার মানে এটা সমান আমি এটা লিখতে পারবো, কিন্তু এটা একটা সিম্পল সংখ্যা, এখানে একটা ভগ্নাংশ সংখ্যা। আমার টার্গেট কি? ভগ্নাংশ সংখ্যাকে সিম্পল সংখ্যায় রূপান্তর করি। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাকে সিম্পল সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাকে প্রথমত হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হয়। আমরা সবাই জানি হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। তাহলে 2 দুগুণে 4 + 6i + 2i + 3i², এসে গুণ করলে a + b × a - b, তার মানে a² - b²।
আই স্কয়ার সমান -1, আই স্কয়ার সমান হচ্ছে -1, তার মানে -3 + 4 1, এটা 8i, আই স্কয়ার সমান -1 মাইনাসে প্লাস, মানে এখানে আমি লিখতে পাচ্ছি 1/5 প্লাস 8/5 i ইকুয়াল টু, এটা সমান এটা ছিল না, সেটা লিখি a প্লাস ib। তার মানে এর বাস্তবাংশদ্বয় পরস্পর সমান, এই বাস্তবাংশদ্বয় পরস্পর সমান, a ইকুয়াল টু লিখতে পারবো 1/5 আর b ইকুয়াল টু এই অংশদ্বয় পরস্পর সমান, b ইকুয়াল টু লিখতে পারবো 8/5। এখন কোশ্চেনে চেয়েছে b এর মান, তাহলে 8/5 হবে। ঠিক আছে, বেশ গরম পড়ছে। ট্যানজেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কত? ট্যানজেন্ট ফাংশনের মৌলিক পর্যায়, আচ্ছা আমরা জানি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা এর মৌলিক পর্যায় হচ্ছে 2π, মৌলিক পর্যায় 2π। আর ট্যান থিটা, কট থিটা এর মৌলিক পর্যায় পাই। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট ফাংশন মানে ট্যান ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে পাই, ট্যান বা কটের মৌলিক পর্যায় হচ্ছে পাই, সাইন কস সেক কোসেকের মৌলিক পর্যায় হচ্ছে 2π, যে কোনো স্কয়ারযুক্ত ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে পাই। তাহলে শুধুমাত্র মৌলিক পর্যায় জিজ্ঞাসা করছে, অ্যান্সার হবে পাই। ওকে, আর পর্যায়কাল যদি জিজ্ঞাসা করে তাহলে মৌলিক পর্যায় বাই থিটা এর সহগ। কয়টা? সি হলে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি? আচ্ছা এখানে তো টার্মটাই মিসিং আছে। হ্যাঁ, এখানে এক্স স্কয়ার সমীকরণটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এই সমীকরণটা ছিল। ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি? এফ স্কয়ার সমান সি। ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এফ স্কয়ার সমান সি, আর এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কয়ার সমান সি। উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, এখন যা চাই আমরা পারবো। এখন সিম্পল কোশ্চেন, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে এফ স্কয়ার সমান সি। এটাই ছিল 2019-20 সেশন অর্থাৎ জিএসটি এগ্রিতে প্রথম যে পরীক্ষাটা হয়, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রথম পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার ম্যাথমেটিক্সের কোশ্চেন। তো তোমাদের কৃষি গুচ্ছর পরীক্ষার জন্য আমার সাজেশন হচ্ছে একটাই, তোমরা প্রথমত আগে কোশ্চেন প্যাটার্ন ফলো করো, যে বিগত 5 বছরে কি ধরনের কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসছে, সেই টপিক ধরে যদি পড়ো তাহলে কম সময়ে তোমরা অনেক বেনিফিটেড হতে পারবা। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।